বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের চলমান অবস্থা এবং বাংলাদেশের আগামী দিনের নির্বাচন সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবো বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিকের সঙ্গে, যিনি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের বাইরেও আলোচনায় আসছেন নানান কারণে, নানান আলোচনার ভিতর দিয়ে। তিনি কখনো সমালোচিতও হয়েছেন। আমরা কথা বলবো মাওলানা মামুনুল হকের সঙ্গে, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং একই সঙ্গে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা তার ব্যস্ততম সময়ের মধ্যে অল্প সময় তার কাছ থেকে সময় পেয়েছি রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়ায়। আপনাকে স্বাগত মাওলানা মামুনুল হক। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা। জি, আপনাকে এবং দর্শকবৃন্দ সকলকে ধন্যবাদ। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে আপনি এই 5ই আগস্ট পট পরিবর্তনের আগে বেশ সামান্য কিছুদিন আগে জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন। আপনি 2021 সালের এপ্রিলে আটক হয়েছিলেন একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। তো এই যে জেলখানার সময়টা, এই যে লম্বা সময়, এই সময় আমরা দেখেছি যে অনেকেই বেরিয়েছে, মুক্তি পেয়েছে, অনেকে মুচলেখাও দিয়েছে যে রাজনীতি করবে না বা দূরে থাকবে। কিন্তু আমরা বাইরে থেকে জানছিলাম যে আপনি বেরোচ্ছেন না, আপনি কোনো সমঝোতার দিকে যেতে চাচ্ছেন না, রাজি হচ্ছেন না। এই যে দীর্ঘ কারাবরণ এবং তার থেকে বেরিয়ে আসা, একটু যদি বলেন যে আসলে গ্রেপ্তারের কারণ বা এই যে সময়টা কারাগারে কাটান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমার গ্রেপ্তারের প্রেক্ষাপটটা তো সকলেই জানেন। মূলত ওই সময়টায় আমরা 2021-এর মার্চ এবং এপ্রিলের সময়টাতে বাংলাদেশে দুটি ইস্যু বেশ আলোচনায় ছিল। প্রথম যে ইস্যুটা আলোচনায় ছিল সেটা ভাস্কর্য ইস্যু। তখন এর আগে পদ্মা সেতু এবং পদ্মা সেতুর যে এক্সপ্রেস যে হাইওয়ে যেটা নির্মাণ করা হয়েছে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের একটা মূর্তি বা একটা ভাস্কর্য স্থাপন করার একটা আয়োজন চলছিল। সেটা নিয়ে স্থানীয়ভাবে আলেম সমাজ, হ্যাঁ, ওই ধোলাইপাড় মোড়ে, সেখানে স্থানীয় আলেম সমাজ প্রথমে তারা সেটা প্রতিবাদ জানিয়েছে এবং বিষয়টা একটা পর্যায়ে জাতীয় একটা ইস্যুতে পরিণত হয়। তো সেই প্রেক্ষিতে আমরা ধর্মীয় যে জায়গাটা, সেই জায়গাটা অত্যন্ত স্পষ্টভাবে, বলিষ্ঠভাবে আমরা বলেছিলাম যে একটি মুসলিম সমাজে এভাবে জাতীয়ভাবে ভাস্কর্য বা মূর্তি যে নামেই হোক স্থাপন করাটা, এটা কোনো বিবেচনাতেই এটা যুক্তিসঙ্গত নয়। এই ব্যক্তিক জায়গা থেকে একজন মরহুম ব্যক্তি, তিনি মারা গেছেন, তার এভাবে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করা হলে তিনিও পরকালে এজন্য লজ্জিত হবেন। আর এছাড়া এই ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গের ভাস্কর্য নির্মাণ করা হলে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতেই পারে। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথেই দেখা যায় যে সেই সকল স্থাপনাগুলোর উপর বিরোধী মতের লোকজন তারা ব্যাপকভাবে হামলা চালায়, যেটা আমরা 5ই আগস্টের ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি। কিন্তু আমার অত্যন্ত শান্তিপূর্ণ এবং যৌক্তিক সেই কথাগুলিকেও তৎকালীন সরকার খুব ভালোভাবে নেয়নি। এটা ছিল একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো, যখন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আয়োজন চলছিল, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন। তো যেহেতু নরেন্দ্র মোদীর বিষয়টা মুসলমানদের জন্য ধর্মীয়ভাবে এবং মুসলিম জাতির জন্য একটা দুঃখজনক একটা জায়গা, তিনি 1992-93 সালে বাবরি মসজিদ শহীদকে কেন্দ্র করে ভারতে যে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, রক্তপাত হয়েছিল, তার সেজন্য নরেন্দ্র মোদীকে দায়ী করা হয় ইত্যাদি কারণে আমরা এটা প্রতিবাদের জায়গা থেকে বলেছিলাম যে নরেন্দ্র মোদীকে না এনে প্রয়োজনে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হোক। কিন্তু সেই বিষয়টাকেও ভালোভাবে নেয়নি সরকার এবং সেটার জন্য প্রধানত ব্যক্তি হিসেবে আমাকে তারা আক্রমণ করে, টার্গেট করে। হেফাজতে ইসলামকে মানে তখনই কি আপনি বুঝতে পারছিলেন যে আপনার অবস্থানের কারণে আপনি চ্যালেঞ্জ হয়ে না, উঠছেন? তখন আর বিষয়টা আমি বুঝতে পারিনি। হেফাজতে ইসলামই তখন মূলত মুখ্য ভূমিকায় ছিল। তো হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই বিষয়গুলো যেন সুন্দরভাবে হ্যান্ডেল করা হয় সেটা আমরাও চেষ্টা করছিলাম। একটা সময়ে সরকার হেফাজতকে দমন করার সিদ্ধান্ত নেয়। এটা আমরা পরবর্তী সরকারের কার্যকলাপ থেকে বুঝতে পারি যে হেফাজতকে যে কোনোভাবে তারা দমন করবে। তো হেফাজতকে দমন করার জন্য হেফাজতের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন তাদের এক একজনের ব্যাপারে তারা এক একটা
পরিকল্পনা তৈরি করে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি। আমাদের তৎকালীন মরহুম আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমি, তাদের উভয়ের ব্যাপারে এক ধরনের মানে বলবো নির্মম এবং অত্যন্ত মর্মান্তিক কোনো পরিকল্পনা সরকারের ছিল, এবং যেটা পরবর্তীতে তাদের মৃত্যুর মধ্য দিয়ে কার্যকর হয়েছে বলে আমরা মনে এগুলো করি। আপনারা জানলেন কিভাবে যে গভর্নমেন্টের এই প্ল্যানগুলো ছিল? এগুলো আমাদের মানে অন্যান্য আয়োজন থেকে আমরা এটা স্পষ্ট। আচ্ছা, নূর হোসেন কাসেমি সাহেবের মৃত্যুর বিষয়টা অনেকটা রহস্যজনক। জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুরের মৃত্যুটাও রহস্যজনক, কারণ উনি দুদিন আগেই মাত্র করোনা টিকা নেওয়ার জন্য সেখানে সরকারি ব্যবস্থাপনা অনেকে টিকা দেওয়া হলো, এরপরেই ওনার স্বাস্থ্যের ভয়ঙ্কর অবনতি ঘটলো এবং একটা পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তো এই দুটো মৃত্যুই আমাদের কাছে রহস্যজনক। এরপরে যেটা মনে হয়েছে আমার কাছে, যে মাঠ পর্যায়ে ওই সময়টায় বাবুনগরী হুজুর এবং হেফাজতের যে মুখপাত্রের জায়গাটায় আমি ভূমিকা পালন করছিলাম, এবং তরুণ প্রজন্ম আমার কথায় অনেক বেশি উদ্বেলিত হচ্ছিল। সেই জায়গাটায় সরকার তার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং সেই হেফাজতকে দমন করার জন্যই মূলত হেফাজত এবং ইসলামী শক্তিকে দমন করা, ইসলামী শক্তির এই যে উচ্ছ্বাস এবং ইসলামী মুসলিম জনতার, ইসলাম প্রিয় বিশেষ করে যুব প্রজন্মের তাদের যে বিপুল একটা মাঠে ময়দানে সরব উপস্থিতি, এটাকে সরকার একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং নিয়ে সেটাকে দমন করার জন্য তারা ব্যক্তিগতভাবে আমাকে টার্গেট করে, এবং আমাকে টার্গেট করে আমাকে হেয় প্রতিপন্ন করা সহ জনবিচ্ছিন্ন করার ক্ষেত্রে যা যা করার সকল অত্যন্ত নির্লজ্জ এবং খুবই ভয়ঙ্কর পরিকল্পনা তারা আমাকে নিয়ে সাজায়, যেটা পরবর্তী ঘটনার ধারাবাহিকতায় আমাদের কাছে স্পষ্ট। এইভাবে আমি গ্রেফতার হলাম 2021-এর 18 এপ্রিল। এরপরে সেখানে 3 এপ্রিল আপনার বিরুদ্ধে মামলা হয়েছিল? না, মামলা হয়েছে আরও পরে। আমি 3 এপ্রিল আমার সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে আমার উপরে হামলা হয়। এরপরে 15 দিন পর 18 এপ্রিল গ্রেফতার হয়। এরপরে ধারাবাহিকভাবে আমার বিরুদ্ধে ওই বিষয়টাকে আপনি একটু বলবেন যে আসলে মানে এই সোনারগাঁয়ের বিষয়টাকে এভাবে দেখানো হলো কেন? মানে আপনি এখন কি ফিল করেন, বা তখনও আপনি হ্যাঁ, তখনও বলেছিলেন যে এবং এটা একটা সেটাই চক্রান্ত তখনও আসলে? যেটা বলেছি এখনও সেটাই বলছি, যে তারা আমাদের ইসলামী নেতৃত্বকে মানুষের সামনে আমাদের চরিত্র হনন করাটাই ছিল তাদের উদ্দেশ্য। তাদের যে আরও কিছু কার্যকলাপ, যেরকম আমি আমাদের আরেকজন সহকর্মী একজন আলেম মাওলানা রফিকুল ইসলাম মাদানির কথা এটা এসেছে, যে রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করে নিয়ে গিয়ে তাকে এই হাতির ঝিলে তাকে জোরপূর্বক তাকে ভিন্ন ড্রেস আপ করিয়ে, তাকে প্যান্ট শার্ট পরিয়ে, তার হাতে সিগারেট ধরিয়ে দিয়ে তারপরে সেখানে একটা ভিন্ন অজানা অপরিচিত একটা মেয়েকে তার কাছে এনে তার চরিত্র হননের জন্য সেখানে বিভিন্ন ছবিগুলো তুলেছিল। সেটা যদিও পরবর্তীতে তারা সেইভাবে সেটাকে আর এই মিডিয়ার সামনে আনে নাই, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেখানকার বেশ কিছু ছবি তারা বিভিন্ন মাধ্যমে তারা সেগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়ার আয়োজন করেছে। অর্থাৎ তাদের পূর্ণ আয়োজনটাই ছিল ইসলামী নেতৃত্বকে মানে তাদের চরিত্র হনন করা, তাদেরকে ঘায়েল করা, এই ঘায়েল করার মধ্য দিয়ে আমাদেরকে জনবিচ্ছিন্ন করা, এবং আমাদের মাঠ পর্যায়ের যে জনশক্তি তাদেরকে কোণঠাসা করে দেয়া, চুপসে দেয়া, এটা ছিল সরকারের টার্গেট। এখানে আমি আপনাকে একটা দৃষ্টি আকর্ষণ, বিবিসির একটা প্রতিবেদন আমি পেয়েছি, সেটা হচ্ছে যে সেটা নিয়ে সাবেক যিনি প্রধানমন্ত্রী, যিনি এখন ভারতে আছেন, তিনি সংসদে কিন্তু বক্তব্য দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে মানে এত আগুন জ্বালাও পোড়াও করে তিনি মানে আপনার কথা যে বিনোদন করতে গেলেন রিসোর্টে একজন সুন্দরী মহিলা নিয়ে, এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক, এরা ইসলাম ধর্মকে ছোট করে দিচ্ছে, ধর্মকে কলুষিত করে, এই যে বিষয়গুলো একেবারে সংসদ পর্যন্ত, মানে এখন আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন? সেটাই, এই পুরো বিষয়টাই ছিল একটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার একটা মুখ্য ভূমিকাই ছিলেন পতিত এই সাবেক প্রধানমন্ত্রী, এবং তার পুরো স্ক্রিপ্ট অনুযায়ী এই নাটকটার মূল এই প্রযোজনার ভূমিকা ছিল ডিজিএফআই এর তৎকালীন কর্মকর্তারা, এবং তারা সেখানে নারায়ণগঞ্জের ফুল এই কার্যক্রমটা প্রত্যক্ষভাবে ডিজিএফআই এর তৎকালীন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে সেটা পরিচালনা করেছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ তারা আগে থেকে আমাকে ট্র্যাকিং করছিল, আমি যাওয়ার অল্প কয়েক মিনিটের মধ্যেই সেখানে তাদের সেই সাজানো সকল লোকজন সহ সেখানে তারা আমার উপরে হামলা করে, আমার উপরে আক্রমণ করে, এবং সকল তাদের যে পরিকল্পিত যেই লোকজন, তাদের সকল লোকজনকে নিয়ে
এবং পূর্ণ ঘটনাটাই ডিজিএফআই সেখানে তত্ত্বাবধান করে। এখন কি আপনি ব্যবস্থা নেবেন এই বিষয়গুলোর বিরুদ্ধে বা আলেমদের সঙ্গে, যেটা আপনি বলেছিলেন যে নূর হোসেন কাসেমী এবং জুনায়েদ বাবুনগর সাহেবের মৃত্যু নিয়ে, তো এই বিষয়গুলো নিয়ে কি হেফাজত বা আপনারা কি ভাবছেন যে ব্যবস্থা নেওয়া যায়? এইটা বিষয়গুলো তো আসলে রাষ্ট্রীয় আয়োজনের বিষয়। জি আমরা ইতিমধ্যেই আমি বিষয়টা দাবি তুলেছি জি এবং আমি মনে করি যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ বিষয় এবং এটার আমরা আঙ্গুল তুলছি তৎকালীন সময়কার রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দিকে। কাজেই আমি মনে করি যে ইতিমধ্যে এই ধরনের অনেক কেলেঙ্কারির জন্য, যেমন আয়না ঘর কেলেঙ্কারির জন্য আমরা দেখছি যে এই পূর্ণ সময়টার ডিজিএফআই যারা সাবেক যারা দায়িত্বশীল ছিলেন তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরাও আশা করব যে আমাদের এই ঘটনাগুলিকে নিয়েও এই এজেন্সিগুলো তারা তাদের সাবেক কর্মকর্তাদের ব্যাপারে উদ্যোগী, এক্ষেত্রে আপনারা কোনো উদ্যোগ নেবেন না? আমাদের উদ্যোগের জায়গা খুব ছোট। আচ্ছা, আমরা সেই জায়গাটাও আইনগত দিক আমি ইতিমধ্যে আমার লয়ারের সাথে আমি আলোচনা করেছি। সেখান থেকে আমাদের জায়গা থেকে আমি কিন্তু তখনই সোনারগাঁও থানায় আমার প্রতিনিধির মাধ্যমে আমি একটা জিডি করিয়েছিলাম যে আমার উপরে হামলা হয়েছে, কারা কারা আক্রমণ করেছে তাদের নাম সহ। হয়তো আমরা চেষ্টা করব আবার সেই জিডির ভিত্তিতে আবার নতুন করে সেখানে মামলা দায়ের করার। তো সেই প্রক্রিয়াগুলিও আমাদের বিবেচনা আছে এবং আমরা আইনগত দিক এগুলো খতিয়ে দেখছি। তো ওই কথাটা হলো যে ওখান থেকে তারা এই ফুল এই নাটকটা তৈরি করে এবং একটা প্রেক্ষাপট তৈরি করলো এবং তারা মনে করেছিল যে আমাদেরকে গ্রেফতার করতে গেলে একটা বড় ধরনের মানুষের ভিতর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ হতে পারে। সেই জন্য দুইটা পদক্ষেপ সরকার নিল। একটা হলো আমাদের চরিত্র হননের মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন করার, অপরদিকে অনেকটা মানে ওই সময়ে যে লকডাউন অনেকেই বলছিল তখন, যেটা হেফাজত ডাউন দিয়ে লকডাউন দিয়ে মানুষের মুভমেন্টগুলোকে সীমিত করে দিয়ে তারপরে ব্যাপকভাবে আমাদেরকে অ্যারেস্ট করার একটা উদ্যোগ সরকার গ্রহণ করলো এবং এই বিষয়গুলোকে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই এটাকে তত্ত্বাবধান করলেন এবং তিনি আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন প্রত্যেকটা কথাই মিথ্যা কথা। এই ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে আপনার দর্শকের উদ্দেশ্যে বা আপনার অনুসারীদের উদ্দেশ্যে, যে আপনাকে ব্যক্তিগতভাবে বা আপনার পরিবার নিয়ে এইটা যদি আপনি একটু স্পষ্ট করেন যে আসলে এই বিষয়গুলি খুবই স্পর্শকাতর ইস্যু, বিব্রতকর ইস্যু, এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা বলতেও চাই না। কিন্তু একজন প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রে এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থেকে আমরা তো একজন খুবই সিম্পল সাধারণ পর্যায়ের নাগরিক, আমরা ওনাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ না বা ওনার সমপর্যায়ের সমমর্যাদারও কেউ না। আমরা একটা খুব সিম্পল জায়গা থেকে ধর্মীয় নেতৃত্বের জায়গায় কাজ করি। আমাদের একটা সংগঠনও এত বড় সংগঠন না, কিন্তু এত বড় একজন ব্যক্তি সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে আমার মতো একজন ব্যক্তিকে নিয়ে এইভাবে আক্রমণাত্মক কথা বলবেন, এটা ওনার রুচিবোধ নিয়েই আসলে প্রশ্ন জাগে। এখানে এই ধরনের মানে এত ছোট মানসিকতা সম্পন্ন ব্যক্তি এত বড় দায়িত্ব কোনোভাবেই হোল্ড করতে পারেন না, এটাই বলবো। এবং তিনি যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন সেটা তো দিবালোকের ন্যায় পরিষ্কার, যে এইভাবে মিথ্যাচার করে আমার মতো একজন ব্যক্তিকে তিনি ঘায়েল করার। আপনি এবং আপনার ওয়াইফকে নিয়ে করেছিলেন, এখন আপনারা কেমন আছেন? আমরা এখন এই বিষয়গুলি সবই আমাদের মধ্যে কোনো সমস্যার কিছু নেই। এখানে সম্পর্কে একটা প্রশ্ন মামুন, সেটা হচ্ছে যে 13 সালের 5ই মে যে মানে পুলিশের যে আক্রমণ হয়েছিল শাপলা চত্বরে হেফাজতের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর, তো সেদিন তো সন্ধ্যা রাতে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উনি বলেছিল যে হেফাজতে ইসলাম আপনারা শহর ছেড়ে চলে যান। তারপরে নানান প্রেক্ষিতে থেকে যায় এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী একটা ক্র্যাকডাউনের মতো পরিস্থিতি তৈরি করে। এটা নিয়ে আপনারা কখনো গণহত্যা বলেছেন, কেউ গণহত্যা বলেছে, আবার কেউ বলেছে তৎকালীন সরকারের থেকে বলা হয়েছিল যে 4-5 জন মানুষ মারা গেছে। আবার আমরা দেখেছি যে অধিকার লাস্ট 19শে আগস্ট একটা প্রতিবেদন দিয়েছে যে সেখানে প্রায় 61 জন 5ই মে এবং 6ই মে। তো হেফাজতে ইসলাম আসলে এই 5ই মে যে এত মানুষের আহত হলেন বা নিহতের সংখ্যাটা নিয়ে হেফাজতে ইসলামের উদ্যোগটা নাই কেন, বা কতজন মারা গেলেন এই বিষয়টা? মূলত এই যে ওই সময় যারা নিহত হয়েছেন
সে আরেক নির্মম ইতিহাস। সেই কথাগুলি বলতে গেলে জি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটা পরিবারই, ধর্মীয় পরিবার এবং ব্যক্তিগুলো অধিকাংশই হেফাজতে ইসলামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, ধর্মীয় পরিবারের সন্তান ছিল তারা। যারাই শহীদ হয়েছে তাদের প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই যে ঘটনাটা ঘটেছে সেটা হলো শহীদ পরিবারের সংশ্লিষ্ট লোকদেরকে থানা পুলিশ ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদেরকে মামলা করতে বলেছে এবং সেই মামলার এজাহারে আসামি করা হয়েছে হেফাজতের নেতৃবৃন্দকে। এবং এই যে মারা গেল, এবং স্বাভাবিকভাবেই তারা তো মামলা করবে না এইভাবে, আমাদের বিরুদ্ধে আমাদের লোকেরা কেন মামলা করবে, কিন্তু পুলিশ তাদেরকে মামলা করতে চাপ প্রয়োগ করেছে। পুলিশের চাপ থেকে বাঁচার জন্য এই শহীদ পরিবারের লোকজনদেরকে অনেকে মাসের পর মাস না, বছরের পর বছর পর্যন্ত ফেরারি জীবনযাপন করতে হয়েছে তাদেরকে। একদিকে তারা আপনজন হারালো, আপনজনদেরকে সুন্দরভাবে দাফন কাফনও করতে পারেনি অনেকে, এর উপরে উপরন্তু আবার তাদের উপর বাড়তি যেই চাপটা গেছে সেটা হলো তাদেরকে মিথ্যা মামলা করতে হবে তাদেরকে। এই জন্য অনেক জায়গায় এমন হয়েছে যে শহীদ হয়েছে, সেই শহীদের ঠিকানাও পাওয়া গিয়েছে, কিন্তু সেই ঠিকানায় গিয়ে শহীদের কোনো লোকজন খুঁজে পাওয়া যায়নি। আপনি এটা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তাও ঘটনা অনেক আগে, এবং লাস্ট এই অভ্যুত্থানের কথা আপনি উদাহরণ দিয়ে বলছিলেন অনেককে দাফন করা হয়েছে। এই অভ্যুত্থানে অনেক ঘটনা ঘটেছে এরকম। কিন্তু হেফাজত কি উদ্যোগ নিবেই না, মানে বা আসলেই এক্স্যাক্টলি মানে চেষ্টা করা বা উদ্যোগটা নেওয়া, সেটা কি হেফাজতে ইসলামের ওই সময়ে 13 সালে হেফাজতের পক্ষ থেকে আমাদের সামর্থ্যের আলোকে, হেফাজতের সামর্থ্যের আলোকে নিহতদের তালিকা করা হয়েছে। আচ্ছা, তবে এই তালিকার মধ্যে সেই বিষয়ে কিছু সন্দেহজনক বিষয় ছিল। সন্দেহের জায়গাটা ছিল হলো যে অনেক জায়গায় দেখা গেছে নামের কিছু সমস্যা আছে, একজ্যাক্ট নামটা অফিসিয়ালভাবে নামটা পাওয়া যায় নাই, তার পরিবারের পূর্ণ পরিচয়টা উদ্ঘাটন করা যায় নাই, পরিবারের লোকজনদেরকে খুঁজে পাওয়া যায় নাই। হেফাজতের দায়িত্বশীলরাও তখন ফেরারি, যারা নিহত তার পরিবারও ফেরারি, সেইভাবে তাদেরকে উদ্ধার করে আনাটা, আবার অনেক কোনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। এই ধরনের যাবতীয় বিষয়ের কারণে কিছুটা এখানে একটা মানে এখন স্থির একটা সংখ্যা নির্ণয় করাটা একটু কঠিন। তবে হেফাজতের কাছে যে তালিকা আছে সেটা মোর দেন 70-এর উপরে, 70-এর উপরে একটা তালিকা। আরেকটা তালিকায় নামের কিছু গরমিলের কারণে 80 জনের মতো 81 জনের একটা তালিকা হেফাজতের কাছে রয়েছে। মূলত সেই তালিকাগুলো আপনারা কি এগুলো পাবলিক করবেন, প্রকাশ করবেন? আমরা আমাদের একটা কাজ হয়েছে ইতিমধ্যে, আরেকটা সাব কমিটি করা হয়েছে, সেই সাব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নামগুলি যাচাই করে একেবারে ফাইনাল একটা তালিকা প্রণয়ন করে সেটাকে জাতির সামনে তুলে ধরবো আমরা। তার মানে আমরা বলতে পারি যে একটা ফাইনাল তালিকা হেফাজতের পক্ষ থেকে আসবে। এটা নিয়ে কি আন্তর্জাতিকভাবে আপনারা কোনো মুভমেন্ট করবেন, মানে এটার বিচার, যেহেতু আন্তর্জাতিক বিচার নিয়েও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা হচ্ছে? আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে সেইখানে হেফাজতের পূর্ণ ঘটনা নিয়ে যেন একটা মামলা সেখানে পরিচালিত হয়। সেই মামলাগুলোর যে কাগজপত্র তৈরি করাটা বেশ একটা জটিল প্রক্রিয়া, কারণ অনেকদিন আগের ঘটনাগুলোতে সাক্ষী প্রমাণ সব সহ এই একটা ফাইল তৈরি করাটা এটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। হেফাজতের পক্ষ থেকে ইতিমধ্যে এটার একটা দাবি তোলা হয়েছে যেন অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে সরকারিভাবেই এটার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়, মামলাটা যেন সরকারি ট্রাইব্যুনালের পক্ষ থেকেই করা হয়। তো আমরা ইতিমধ্যে আশ্বাস পেয়েছি যে তারা এটা নিয়ে ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন নিয়োগ হয়েছে সেখান থেকে এটার একটা উদ্যোগ চলছে। সেই সাথে হেফাজতের পক্ষ থেকে 5ই আগস্টের পর আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে নিহতের আপনজন তারা ব্যক্তিগত উদ্যোগে যেন মামলা করেন, আর সেই মামলার ক্ষেত্রে হেফাজত তাদেরকে যাবতীয় সব ধরনের সহযোগিতা দিবে, আইনি সহযোগিতা, তারপরে মামলার এজাহার তৈরি করার ক্ষেত্রে, তারপরে আইনগত সহায়তার জন্য যে লয়ার, তাদের সব কিছু সহ আমরা তাদেরকে সহযোগিতা দিব, এবং তারা যেন প্রত্যেকেই যার ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত পরিবার ভিকটিম তারা যেন নিজেরাই এগুলোর বিরুদ্ধে মামলা করে। এইবার আমরা একটু 24-এর গণ অভ্যুত্থানে ফিরত আসি। সেটা হচ্ছে যে 5ই আগস্ট যখন শেখ হাসিনার সরকার পদত্যাগ করলো, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন, এবং আমরা জানতে পারলাম যে আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, অধ্যাপক আসিফ নজরুল, তাদেরকে সেনাপ্রধান ডেকেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এই বিষয়টা যদি বলেন, মানে আপনার আমন্ত্রণ পাওয়া, আপনি কিভাবে গেলেন? সেদিন তো শহরের অবস্থা খুবই ভীষণ খারাপ ছিল। তো এটা যদি আমরা ঠিক 5ই আগস্ট দুপুর সময় যখন ঠিক আমি জোহরের নামাজে দাঁড়াবো
ওই সময় আমার কাছে ফোন আসলো একটা এই তৎকালীন ওই একটা এই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই যে আপনাকে হয়তো আমন্ত্রণ জানানো হবে, আপনি একটু তৈরি থাকেন। তো এরপরেই সেনাপ্রধানের বক্তব্যেরও একটা শিডিউল ঘোষণা করা হলো। তো এর মধ্যে দেখলাম আবার যে সেনাপ্রধান চেঞ্জ হলো। এর মধ্যে আবার আমাকে জানানো হলো যে হ্যাঁ, আপনি প্রস্তুত থাকলে আপনি মুভ করেন। স্বাভাবিকভাবে মুভ করার কোনো ব্যবস্থা ছিল না তখন ওরা বললো যে আমরা এখান থেকে গাড়ি ব্যবস্থা করাটাও এখন এই সিচুয়েশনে সম্ভব না, আপনি আপনার গাড়ি নিয়ে রওনা করেন না। আর যেখানে সমস্যা পড়বেন সব জায়গায় তো আর্মি আছে, তখন আর্মির সাথে আমরা সেনা সদর থেকে যোগাযোগ করব। আচ্ছা। তো সেইভাবে আমি আমার গাড়ি নিয়েই রওনা করলাম। রাস্তায় অনেক জায়গায় ব্যারিকেড ছিল এবং সব জায়গায় আর্মিরা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং শেষ পর্যন্ত একটু ঘুরে বিভিন্ন রাস্তা পার হয়ে আমরা সেনা সদর পর্যন্ত যে পৌঁছতে সক্ষম হয়েছি। তো এইভাবেই সেখানে আমাদের যাওয়া। আমি যতক্ষণে সেখানে গিয়েছি ততক্ষণে ওনারা অনেকেই উপস্থিত হয়ে গিয়েছেন, আমার পরেও আরও কেউ উপস্থিত হয়েছেন। তারপরে সেখানে আলোচনা হলো এবং তিনি তখনই প্রথম সেনাপ্রধান আমাদের সামনে এটা অনেকটা প্রস্তাব আকারেই বা অথবা পরিস্থিতির বিশ্লেষণ আকারেই তিনি উপস্থাপন করলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, আমরা সেই ঘোষণা দিব, এরপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ততক্ষণে কিন্তু মিডিয়াতে চলে এসেছে যে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। তখন এই কথাটা ওই বৈঠকে উপস্থাপন করা হলো। তো সেনাপ্রধান বিষয়টা আর কোনো মন্তব্য করলেন না। তো এর মধ্যে এই কথাগুলি সেটেল হওয়ার পরে সেনাপ্রধান তখন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ফেললেন। আপনাদের সঙ্গে কি আলাপ হলো? আমাদের সঙ্গে এতটুকুই আলাপ হলো যে আপনারা এই পরিস্থিতিতে দেশকে শান্ত রাখার জন্য সহযোগিতা করবেন। সেনাপ্রধানের মূল আমাদের কাছ থেকে চাওয়াটা ছিল যে দেশটা আমরা সকলে মিলে এই অরাজক পরিস্থিতি থেকে যেন আমরা একটু দেশের মানুষকে শান্ত হতে বলি, এটাই ছিল না আমাদের কাছ থেকে মূল চাওয়া। সেনাপ্রধানের বক্তব্যের মধ্যেই আমাদের এই কথাটা আসলো এবং সেনাপ্রধান আমাদেরকে অফার করলেন যে আমরা এখান থেকে বঙ্গভবনে যাই। তো প্রথমে আমরা বলছিলাম যে বঙ্গভবনে যাওয়া তো আমাদের কাজ না, সেনাপ্রধান নিজে যাবেন বঙ্গভবনে, উনি গিয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলে তারপরে এই বিষয়টা সেটেল করবেন। তো পরবর্তীতে আমাদের মধ্যে আলোচনা হলো যে না, সেনাপ্রধান চাচ্ছে সহযোগিতাটা, আমাদের এই মুহূর্তে সেনাপ্রধানকে সহযোগিতা করা দরকার। তখন আমরা একসাথেই গাড়ি বহর নিয়ে সেনানিবাস থেকে আমরা আবার দেখলাম যে জাহাঙ্গীর গেটে আপনার সামনে এসে প্রত্যেকে দাঁড়িয়ে হ্যাঁ ওইটা হচ্ছিল। তো যখন আমরা রওনা হলাম ততক্ষণে তো জনতা সব রাস্তায় নেমে পড়েছে। তো জনতার এই ভিড় এবং এই মানুষের যে এই উচ্ছ্বাস এবং এই মানুষ ঠেলে এই জায়গাটা অতিক্রম করাটা বেশ অনেক কষ্টসাধ্যই ছিল। তো মানুষ আমাদেরকে দেখে তার উচ্ছ্বসিত হয়েছে এবং আমাদেরকে ধীরে ধীরে যাওয়ার জন্য পথটা বের করে দিয়েছে। তো মনে হয়েছে যে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর সদস্যরা তারা আমাদের কাছ থেকে এই ভূমিকাটা প্রত্যাশা করছিলেন যে আমরা যেন মানুষকে আশ্বস্ত করি, মানুষকে যেন শান্ত করি, দেশে যেন আর কোনো ক্ষয়ক্ষতিটা যেন না হয়। তো সেনাপ্রধানের এই আমাদের কাছ থেকে প্রত্যাশা এবং আমাদের কাছেও মনে হয়েছে যেটা এখন আমাদের সকলের দায়িত্ব সবার আগে দেশটাকে রক্ষা করা এবং দেশে যেন আর কোনো নতুন করে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই দায়িত্ববোধ থেকে আমরা মূলত সকলেই সেনাপ্রধান সহ তখন বঙ্গভবনে গেলাম। এবং বঙ্গভবনেও প্রধানত এই কথাটাই হলো যে দ্রুত রাজনৈতিক নেতৃবৃন্দ মানুষের সামনে যেন আমরা মিডিয়াতে আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করি এবং আমরা যেন মানুষের শান্ত থাকার আহ্বান জানাই এবং দেশে যে আমাদের এখন আমরা যারা আছি সকলেই যে এই পরিস্থিতিতে আমরা সেনাপ্রধানকে এবং রাষ্ট্রপতিকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে এবং ইমার্জেন্সি কিছু ইস্যু ছিল যেমন বেগম জিয়ার মুক্তির বিষয়টা সহ অন্যান্য যে বিষয়গুলো বললে মানুষ একটু আশ্বস্ত হবে, সেই কথাগুলো যেন আমাদের কাছ থেকে আসে, এটা তারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছিলেন। তো সেই জায়গাগুলো আমরা তখন দ্রুতই মিটিংটাও কিছুটা সংক্ষিপ্ত করে আমরা দ্রুত মিডিয়াতে বক্তব্য দিলাম। এইভাবেই ওই দিনকে এরপর যেটা ওই যে সংলাপ যেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই কথাটাই বললেন, এই সেম একই দিন যেদিন আপনারা রাত্রে বের হয়ে আসলেন, ওই যে বিকেলবেলা মিটিং করে বঙ্গভবনে গেলেন, একেবারে মিটিং শেষে বের হয়ে আসলেন। ততক্ষণে তো আপনার ওই সময় সরকারের দায়িত্বে কে থাকবে, কারা আসবে, এই আলোচনাগুলো কি হয়েছিল সেদিন? তখন এই আলোচনা সিচুয়েশনটাকে সামনে হ্যান্ডেল সেখানে এতটুকু কথা হয়েছিল যে রাষ্ট্রপতি খুব দ্রুতই একটা অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করবেন। আচ্ছা, এতটুকু শুধু পর্যন্ত ওখানে কথাটা হয়েছিল। তবে আমরা এতটুকু আমরা ব্যক্তিগতভাবে বা আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম
যে অন্তর্বর্তীকালীন সরকারটা যেন এমনভাবে গঠিত হয় যাতে এখানে সকলের অংশগ্রহণ হয় এবং সকলে যেন এই সরকারকে স্বাগত জানাতে পারে, সেই ধরনের একটা পরিবেশ যেন হয়। ইতিপূর্বে আমরা কোনো সরকারে আলেম সমাজের পক্ষ থেকে ইসলামী জনতার কোনো প্রতিনিধি দেখতে পাইনি। এবারই আমি প্রথম। আমরা তখন ওখানে খুব বোল্ডলি বলেছিলাম যে আমাদের একটা প্রতিনিধিত্ব যেন সেখানে থাকে, তাহলে আমাদের কথা জনগণ ভালোভাবে নিবে, শুনবে। এই আন্দোলনেও তো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান ছিল, ব্যাপকভাবে অংশগ্রহণ ছিল এবং যে ধরনের দেয়াল লিখন নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমরা দেখেছি যে অনেক কওমি মাদ্রাসার ছেলেরা এই দেয়াল লিখনগুলো প্রায় সবটাই কওমি বেস ছেলেরা এগুলো করতেছে। তো তারপর সেখান থেকে বের হয়ে এসে আপনারা পরের কার্যক্রম কি এই সরকার গঠনের দিকে গেলেন? রাজনৈতিক দলগুলোর সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে? না, পরবর্তী সময়ে ওদিন এই কথা হলো যে সরকার গঠনের জন্য পরবর্তীতে আবার সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করবেন প্রধান রাষ্ট্রপতি সংলাপ করবেন, এই কথাটা হলো। আচ্ছা, কিন্তু ইতিমধ্যে আরেকটা কথা আসলো যে এই আন্দোলনের যে প্রধান যে মুখ্য ভূমিকা পালনকারী ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে তখনও খুব গুরুত্বের সাথে বা খুব তারা তখনও যেহেতু মাঠেই তারা ছিল, তাদের ওই জায়গায় প্রতিনিধিত্বটা সেভাবে হয়ে ওঠেনি। তো এরপরে আমরাও বললাম যে তাদের প্রতিনিধিত্বটা প্রত্যক্ষভাবেই হওয়া উচিত। আসিফ নজরুল সাহেব উনি তাদের পক্ষ থেকে কথা বলছিলেন, আমরাও তাদের বিষয়টা গুরুত্বের সাথে উপস্থাপন করছিলাম যে তাদেরকে অবশ্যই এই প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত করা দরকার, তাদের পরামর্শ, তাদের মতামত নেওয়া দরকার। তো আমাদের এই বিষয়টা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তারা গুরুত্বের সাথেই নিলেন এবং ইতিমধ্যে আমাদের বঙ্গভবন বৈঠক চলাকালীন সময়েই কয়েকজন ছাত্র প্রতিনিধি তারা বঙ্গভবনে গিয়ে উপস্থিত হলো। তো তারা ওই বৈঠকে আর ওইভাবে বৈঠকে অংশগ্রহণ করতে পারেনি। তো আমরাই তখন সকলকে বললাম, সেনাপ্রধানকেও বিশেষভাবে বললাম যে আপনি সহ ছাত্রদের সাথে বসেন। তো সেনাপ্রধান আমাদের এই কথাটাও গুরুত্বের সাথে নিলেন এবং রাষ্ট্রপতি সহ সেনাপ্রধান সহ ছাত্র নেতৃবৃন্দের সাথেও পরবর্তীতে বৈঠক হলো। বৈঠক হওয়ার পরে পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কার্যক্রমের ক্ষেত্রে ছাত্র জনতা তারা কিছু তাদের পক্ষ থেকে রোড ম্যাপ দিল তারা, যে কত দিনের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ প্রস্তাবনা দিবে। তো সেই ক্ষেত্রে তারাও প্রস্তাবনা দিল, আর এই তাদের প্রস্তাবনা এবং তাদের ভূমিকাটাই পরবর্তীতে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপের একটা কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে, আর সেই সংলাপটা ওইভাবে হয়ে ওঠেনি। আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পিছনে রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বই মূল ভূমিকা পালন করেছে। এই যে 5 তারিখ থেকে আজকে হচ্ছে 1 অক্টোবর, এই সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, 1 অক্টোবর এসে কিভাবে এটার মূল্যায়ন করবেন দেশের সামগ্রিক অবস্থাকে বিবেচনায় রেখে? যে মূল্যায়নের জায়গা থেকে যেমন এই কথা বলবো যে অনেক প্রত্যাশা যেমন পূরণ হয়েছে, আবার সেখানে অনেক প্রত্যাশা অপূর্ণ থাকার বেদনাও যে নাই তা না। তবে আমরা এখনই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোনো ধরনের অনাস্থা জ্ঞাপন করতে চাচ্ছি না। আস্থা রাখার মতোই এখনও পরিবেশ আছে। তবে বিশেষ করে ধর্মীয় জায়গাগুলোতে মনে হচ্ছে তারা খুব সঠিকভাবে এই জায়গাটাকে তারা পরিচালনা করতে পারছেন না। যেই জায়গাগুলোতে ধর্মীয় প্রতিনিধিত্ব প্রয়োজন, তারা যে ভুলটা করছেন বারবারই, সেগুলো তারা তাদের সিলেকশনের মাধ্যমে একজন দুজনকে হয়তো তারা এই কোনো একটা জায়গায় প্রতিনিধি রাখছেন, কিন্তু সেই যাকে রাখছেন সে কি আসলে ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিত্ব করে? পাঠ্যপুস্তক সংক্রান্ত যে কমিটি, সেটাকে মিন করছে, সেটাই মিন করছি। কারণ পাঠ্যপুস্তকে সেখানে ইসলামী একজন স্কলার হিসাবে একজন ব্যক্তিকে সেখানে রাখা হলো, অথচ তার ব্যাপারে বাংলাদেশের যতগুলো ইসলামিক অঙ্গন আছে কেউ তাকে সমর্থন করে না। শুধু সমর্থন করে না, তার ব্যাপারে ঘোর আপত্তি। আপনি আমাদের হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, আহলে হাদিস স্কুল অফ থট বলেন, ইভেন যারা তরিকতপন্থী আছে, এই যে যারা পীর মুরিদি লাইনে যারা কাজ করেন, তারাও, অর্থাৎ বাংলাদেশের 4টা যে মূল ঘরানা, সবাই কওমি, আলিয়া, তারপরে জামাত, হেফাজত, চরমনাই, সরসিরা,
সব ঘরানার লোকজনই যেই লোকটার ব্যাপারে ঘোর যার আপত্তি, যে একজন হাদিস অস্বীকারী একজন ব্যক্তি, অর্থাৎ যার কারো মতেই এই ধরনের ব্যক্তির ইমানের ব্যাপারেই প্রশ্ন, সেই ধরনের ব্যক্তিকে ইসলামিক স্কলার হিসেবে চিহ্নিত করে তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত রাখা। পাঠ্যপুস্তক ইসলামী দল বা ইসলামিক সংগঠনগুলো একটা দাবি করছে যে যেহেতু বাংলাদেশের শিক্ষায়, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সেখানে ইসলামী বিশেষজ্ঞ রাখতে হবে। তো বাংলাদেশের শিক্ষায় কিন্তু আপনি নিজেও জানেন যে স্কুলে বিভিন্ন ধরনের বই আছে, তো তাদের ক্ষেত্রে কি হবে আসলে? হ্যাঁ, অন্যান্য ধর্ম শিক্ষার যে বইগুলো, এখানে আমার দুইটা কথা এখানে। একটা হলো ধর্ম শিক্ষার যে বই থাকবে, পাঠ্যপুস্তক থাকবে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বই থাকবে, হিন্দু ধর্মাবলম্বীর জন্য হিন্দু ধর্ম শিক্ষা বই থাকতে পারে ধর্ম শিক্ষার, এবং সেটা থাকাই যৌক্তিক, সেটার ব্যাপারে আমাদের কোনো করার কথা নাই। ইসলাম ধর্ম শিক্ষার যে বইটা থাকবে সেই বইটা প্রণয়নে তো ইসলামিক পণ্ডিতদের এখানে ভূমিকা থাকতে হবে, এক। দ্বিতীয় কথা হলো যে ইসলাম ধর্ম শিক্ষার বাইরে অন্যান্য যে সকল সাবজেক্টগুলো থাকবে, অন্যান্য বিষয়ের যে পাঠ্যপুস্তক থাকবে, সেই পাঠ্যপুস্তকে এমন কোনো লেখা, এমন কোনো কথা যেন না আসে যেটা সরাসরি ইসলামের মূল চেতনা, কোরআন সুন্নাহর মূল শিক্ষার সাথে সরাসরি সাংঘর্ষিক। এমন বিষয় যে কোনো নামেই আসুক, সেটা আপনি ইতিহাসের নামে আনেন, সেটাকে আপনি বিজ্ঞানের কোনো তথ্যের নামে আনেন, অন্য যে কোনো নামেই আসুক না কেন, সমাজ বিজ্ঞানের কোনো আপনার গল্পের আকারে আসুক, সে বিষয়গুলো বাংলাদেশের যে সমাজ, বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য, এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলাম ধর্মের যে মূল কথাগুলো, সেই কথাগুলোর সাথে যদি সাংঘর্ষিক কোনো কথা আপনার সেখানে থাকে, তো একটা ছেলে যখন ইসলাম ধর্ম শিখবে একভাবে, আবার যখন সে সমাজ বিজ্ঞান পড়তে গিয়ে ইসলাম ধর্মের মূল চেতনার পরিপন্থী আরেকটা কথা যখন সে পড়বে, তখন সে তো কনফিউজড হয়ে যাবে, আমি তাহলে কোনটাকে বিশ্বাস করব। তো এই ধরনের অনেক বিষয়, কিন্তু এই মতাদর্শিক বিভাজন তো বাংলাদেশে আছেই, এবং সেটা না, এখন তো মনে হয় আমরা কোনো বিভাজনের কথা বলছি না। যে বিষয়গুলোতে বিতর্ক আছে বাংলাদেশে, আমি বললাম তো, বাংলাদেশে ইসলাম যারা অনুসরণ করে তাদের মধ্যে মৌলিকভাবে যে অঙ্গনগুলো, একটা বড় অঙ্গন হলো কওমি মাদ্রাসা ভিত্তিক, যেটাকে আমরা দেওবন্দি সিলসিলা বলি। আরেকটা বড় অঙ্গন হলো আহলে হাদিস সালাফি অঙ্গন। বাংলাদেশে প্রায় 1-1.5 কোটি বা তার চেয়েও কম বেশি হবে সালাফি আছেন, আহলে হাদিস আছেন। আরেকটা বড় অঙ্ক আছে সালাফি বিষয়টা, যে আপনি একটু বলেন, অনেকে এটা বুঝতে পারে না। আচ্ছা, আহলে হাদিস তো জানা আছে আমাদের, যে আহলে হাদিস একটা বড় একটা সংখ্যা বাংলাদেশে একটা প্রশ্ন থাকে যে সালাফি মানে আহলে হাদিস তো বুঝেন যে আহলে হাদিস হলো যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে 4টা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন, এটা হলো আহলে হাদিস। আহলে হাদিসদেরই কাছাকাছি একটা হলো তারা সালাফি। তারা বলেন যে আমরা কোনো একজন বিশেষ ইমামকে মানি না, কোনো একটা মাযহাবকে মানি না, তবে সবগুলো মাযহাবের যেই বিষয়গুলো আমাদের কাছে যুক্তিসম্মত মনে হয়, দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত হয়, সম্মিলিতভাবে মানেন। একটু পার্থক্য, মৌলিক সালাফি এবং আহলে হাদিসের মধ্যে খুব বড় ধরনের কোনো পার্থক্য নেই। তো আমরা এই জন্য সালাফি আর আহলে হাদিস বলে একটা ঘরানাকে বুঝি। সালাফিরা বলেন যে আমরা সব মাযহাবই মানি, পার্টিকুলার একটা মাযহাব আমরা অনুসরণ করি না, শুধু এতটুকু পার্থক্য। আমরা বলি যে পার্টিকুলার একটা মাযহাব মানাটা ভালো, আর তারা বলে যে না, পার্টিকুলার একটা মাযহাব না, 4 মাযহাবের যেই মাসালাটাকে অধিক শক্তিশালী মনে হবে দলিল প্রমাণের ভিত্তিতে, সেটাকে তারা অনুসরণ করবে। তো সেই জায়গাটা থেকে আমি বললাম যে আহলে হাদিস সালাফি সহ, সালাফি বলতে এখন মদিনা ইউনিভার্সিটির যে মূল চিন্তা দর্শনটা, যেটাকে মদিনা ইউনিভার্সিটি থেকে সারা পৃথিবীতে এটা দাওয়াত চলতেছে, এটার একটা প্রচার চলে, সেই চিন্তা এবং দর্শনটাকে আমরা সালাফি বলি। তো সালাফি আহলে হাদিস ঘরানার প্রায় মনে করেন 1.5-2 কোটি বা আরও বেশি মানুষ আছে বাংলাদেশে। ঠিক একইভাবে আমাদের দেওবন্দি বা এই যে হানাফি সিলসিলার যারা লোক আছেন তারা আরও বেশি সংখ্যায়। তারপরে আছে হলো আরেকটা ঘরানা, যেটাকে আমরা তরিকতপন্থী বলি, ইসলামিক ফ্রন্ট আছে, বা এই যে ফুরফুরা, শর্ষিনা সহ, তারপরে এই যে বিভিন্ন এই আপনার দরবার কেন্দ্রিক বিভিন্ন দরবার হয় পীর সাহেবদের,
তাদের কেন্দ্রের বড় একটা যারা সুন্নি বলে নিজেদেরকে, হ্যাঁ সুন্নি, তারা হচ্ছে হ্যাঁ, তরিকতপন্থী। হ্যাঁ, তাদেরকে আমি তরিকতপন্থী বলছি বা সুন্নি বলেন। তো 3টা ঘরানা গেল। এর বাইরে আরেকটা বড় ঘরানা আছে জামাতে ইসলাম। তাদের মধ্যে জামাতে ইসলামের মধ্যে আহলে হাদিস সালাফি। জামাত কি মানে মাযহাব ফলো করে? জামাতে ইসলামের মূল থটটা হলো যে তারা মাযহাবও মানে, আবার যারা মাযহাব মানে না এই ধরনের লোকজনও ব্যাপকভাবে তাদের সাথে অন্তর্ভুক্ত আছে। তো তারা যেহেতু ব্যাপক বড় একটা এই গ্রুপ, সেই হিসাবে তাদেরকে আমি একটা ভিন্ন একটা গুরুত্ব দিলাম। সেই হিসাবে 4টা ঘরানা বলতে পারি আমি বাংলাদেশে। এই 4 ঘরানার কোনো ঘরানার কাছে যে বিষয়টা গ্রহণযোগ্য হবে না, সেটাকে আপনি বাংলাদেশে কিভাবে খাওয়াবেন মানুষকে ইসলাম বলে? আর আমাদের এই 4 ঘরানার মধ্যেই আমরা মৌলিক বিষয়গুলিতে আমরা একেবারে কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান সেটা তো বলছে আবার ভিন্ন কথা। মানে আমরা যেটুকু জানি, মানে যেটা আমরা কখনো কখনো আলোচনায় আসে, সেটা হচ্ছে যে আপনার সংবিধানে যে নাগরিক যে অধিকার দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে কেউ কারো উপরে তার মত চাপিয়ে দিতে পারবে না, এটা দল হোক মত হোক নির্বিশেষে। এই বিষয়টা এটা কিভাবে ব্যাখ্যা করবেন? না, যেটা আমার পছন্দ না সেটা আমি কি করে আপনার উপরে চাপাবো? বা না, আমি আপনার চাপানোর কথা বলছি না। আমি বলছি আপনি যখন ইসলামের নামে কথা বলবেন, জি, আপনার সেই বিষয়টা তো ইসলামের ভিতরে থাকতে হবে। আপনি ইসলামের নামে একটা অনইসলামিক কথা তো আপনি চালিয়ে দিতে পারবেন না, এটা তো সরাসরি প্রতারণা। রাইট। তো আমাদের কথাটা তো ওই জায়গাটাতে যে আপনি যে বিষয়টাই বলবেন, এবং যেহেতু সংবিধানে প্রত্যেক ধর্মের অনুভূতিকে শ্রদ্ধা প্রদর্শন করতে বলা হয়েছে, তো আপনি আমার সন্তানকে এমন কিছু পড়াতে পারেন না যেটা আমার ইসলামী অনুভূতিতে আঘাত করে, ইসলামের মূল চিন্তার সাথে, ইসলামের মূল বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আপনি এখানে রাখতে পারেন না। আমাদের কথাটা হলো ওই জায়গাটাতে, আমি যেটা আমাদের মূল কথাটা হলো এই জায়গাটাতে যে পাঠ্যপুস্তক যখন রচনা করা হবে তখন সেটাকে বিভিন্নভাবেই তো রিভাইজ দেওয়ার একটা ব্যবস্থা থাকে। এখানে আমি একটু কথাটা শেষ করি। বিভিন্নভাবেই এটাকে একটা পর্যালোচনা, পর্যবেক্ষণের, এটাকে রিভিশনের একটা ব্যবস্থা থাকে। একটা রিভিশন কি ধর্মীয় যারা নাকি স্কলার, ধর্মবেত্তাদের মাধ্যমে করানো যায় না? এটা তো খুব আহামরি কোনো বিষয় না। কোনো জায়গায় যদি বড় ধরনের ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় থাকে, তারা সেটাকে বার করবেন যে এই জায়গাটা এইভাবে না, এইভাবে হোক। আসলে মূলত আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে খুবই মানে অবহেলার দৃষ্টিতে তারা দেখে, এবং ইসলামী বিশ্বাস, আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনার যে কোনো গুরুত্ব রয়েছে, মুসলিম একটা দেশ হিসাবে, 90% মুসলমানের দেশ হিসাবে তারা এই বিষয়টাকে কখনো গুরুত্ব চোখে দেখতেই চায় না। এটা মূল কথাটা। এটা কি পার্টিকুলারলি আপনি কোনো শ্রেণীকে উদ্দেশ্য করে বলছেন? শ্রেণী অবশ্যই, যে বিশেষ করে সেকুলার যে চিন্তা চেতনা, এই সেকুলার চিন্তাটা শিক্ষার ক্ষেত্রে হোক এবং রাজনীতির ক্ষেত্রে হোক, সেকুলার চিন্তার যারা ধারক তারা ইসলামের জায়গাটাকে খুবই অবহেলা করে। অবহেলা শুধু করে না, উপেক্ষা করে। শুধু উপেক্ষাও না, অধিকাংশ ক্ষেত্রে বিরোধিতা করে। এইখানে একটা প্রশ্ন করতে চাই, 2-3 দিন ধরে অনেকে লেখালেখিও করছে, কেউ প্রশ্ন তুলছে, আমি জাস্ট তাদেরই প্রশ্নটা আপনার কাছে করতে চাই। সেটা হচ্ছে যে মাদ্রাসার পাঠ্যসূচি বা মাদ্রাসার পাঠ্য বই নির্ধারণের ক্ষেত্রে অন্য জেনারেল থেকে শিক্ষা থেকে কাউকে নেওয়া হয় না, মনোনীত করা হয় না। তো সেক্ষেত্রে জেনারেল শিক্ষায় কেন আসলে মাদ্রাসার একজনকে বা বিশেষজ্ঞকে যুক্ত করতে হবে, এটা অনেকে বলে থাকে। এই সমালোচনাকে আপনি? না, আমি বলি এখানে মাদ্রাসা বলতে মাদ্রাসার 2টা শিক্ষা ব্যবস্থা। জি, একটা হলো কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার শিক্ষা কারিকুলামে কি বই আসবে, যেই বই যেই বিষয়ক পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে সেই বিষয়ক এক্সপার্টরাই করছে। আলিয়া মাদ্রাসার বিজ্ঞানের বই কোনো হুজুর, কোনো আলেম লিখে দিচ্ছে না। বৈজ্ঞানিক যারা বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞানের যারা শিক্ষক তারাই লিখছে। এটা তো তারা বিজ্ঞান লিখছে, যারা ম্যাথ বিশেষজ্ঞ, তারা অঙ্কের সবটাই সংশ্লিষ্ট বিষয়ের যারা এক্সপার্ট তারাই সেটা তৈরি করছেন। সেই জায়গাটা থেকে মাদ্রাসা, বিশেষ করে আলিয়া মাদ্রাসারও ইসলাম শিক্ষার যারা ইসলাম শিক্ষা বিষয়ক এক্সপার্ট তারা ইসলাম শিক্ষার বইগুলো লিখছেন। এখন যদি কওমি মাদ্রাসা নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কওমি মাদ্রাসাটা তো হলো আসলে বেসরকারি মাদ্রাসা, এবং এখানে ফুল কারিকুলামটাই বেসরকারিভাবে পরিচালিত। তো এখানে যদি এখানকার আমাদের এখানেও কিছু জেনারেল শিক্ষা আছে, বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল, এগুলো আছে। এগুলো সংশ্লিষ্ট বিষয়ের
অভিজ্ঞরাই এক্সপার্টরাই লিখছেন, সেখানে যদি কোথাও কোনো তথ্য সম্পর্কে, কোনো সাবজেক্ট, কোনো পাঠ সম্পর্কে, কোনো অধ্যায় সম্পর্কে আর অভিযোগ থাকে, যে কেউ বলতে পারে যে কওমি মাদ্রাসায় এই বিষয়টা ভুল পড়ানো হচ্ছে। একজন বৈজ্ঞানিক যদি বলে যে আমাদের বিজ্ঞান বইয়ে, আমাদের কওমি মাদ্রাসা বোর্ড প্রণীত কোনো বইয়ের মধ্যে অঙ্কের মধ্যে ভুল আছে, ইংলিশ গ্রামারে ভুল আছে, বিজ্ঞানের কোনো পাঠে ভুল আছে, সমাজ বিজ্ঞানে, ভূগোল, ইতিহাসে ভুল আছে, সঙ্গে সঙ্গে আমরা সেটা কারেকশন করব এবং আমরা জবাবদিহিতা করব। তো সেই জায়গাটা থেকে আমাদের কথাটা হলো যে আমরা তাদের পাঠ্যপুস্তক তৈরি করার দায়িত্ব আমরা আলেমদেরকে দিতে বলছি না। আমরা দুইটা জায়গায় কথাটা বলছি। এক নম্বর হলো যে ইসলাম শিক্ষা যে বইটা থাকবে, সেই বইটা তো আপনার একজন ইসলামী বিশেষজ্ঞ লিখবে। আর দ্বিতীয় কথা যেটা বলছি, অন্য সব বইগুলোতে ইসলাম বিরোধী কোনো বিষয় থাকতে পারবে না, সেটা ইনশিওর করতে হবে। সেটা যদি আপনারা পারেন করেন, আর যদি আপনারা না পারেন সেটা একজন ইসলাম বিশেষজ্ঞ একজন ব্যক্তিকে বা একটা বোর্ডকে দিয়ে আপনি রিভিশন করিয়ে নেন, সেটা হলে তো এই সমস্যাটা থাকে না। আমরা ইন্টারভিউর একেবারে মানে আস্তে আস্তে শেষ দিকে যাচ্ছি। এখানে একটা বিষয়, 17 সালে সাবেক আওয়ামী লীগের সরকার কওমি মাদ্রাসাকে আপনার কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস, সেটাকে তারা মাস্টার্সের সমমানের মর্যাদা দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই মর্যাদা দেওয়ার পর এটার কাজটা কি? এটা আমি কোনো আলেমের কাছ থেকে জানতে পারি নাই, বা কেউই বলতে পারে না যে এই যে মর্যাদা দেয়া হলো, এটা দিয়ে কোনো কাজ হবে কি? এটা আমি একটু বলি, বিশ্লেষণটা করি। আসলে মূলত কওমি মাদ্রাসা সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিটা আমাদের অনেক পুরনো, এবং আমাদের দাবির প্রতি সর্বপ্রথম এটাকে আমলে নেয় হলো এই 2001-এর যে জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এটা প্রথম আমলে নেন তিনি। এটা শেষ দিকে একটা প্রোগ্রাম, শেষ দিকে তিনি আমলে নেন। তিনি আমলে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পল্টনে অবস্থান করলেন। এরপরেই ওই সময়টাতেই তিনি এটা আমলে নেন। আমলে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলেমদের একটা সম্মেলন করেন। আলেমদের সম্মেলন করে তিনি সেটাকে তখন ঘোষণা দেন যে মাস্টার্সের সম্মান দেয়া হবে। এরপরে সেটা প্রজ্ঞাপন আকারেও চলে আসে সেটা। তো সেটা হলো রাষ্ট্রীয় প্রথম একটা ভূমিকা, প্রথম পদক্ষেপ, যেটাকে আমরা স্বীকৃতির ক্ষেত্রে বলি। এবং সেটাই পরবর্তীতে 2017 সালে এই বিগত সরকারের আমলে আইন আকারে জাতীয় সংসদে পাস হয়। আপনার যে প্রশ্ন যে এই সনদ দিয়ে বা এই স্বীকৃতি দিয়ে আমাদের কাজটা কি, মানে এই স্বীকৃতি আপনাদের কাজ না, মানে একজন শিক্ষার্থী যখন সার্টিফিকেটটা নিয়ে কি করবে? এখন উনি বাইরে পড়াশোনার জন্য আবেদন করতে পারছেন না, কারণ বাইরে ইউনিভার্সিটিগুলো এটাকে গুরুত্ব দিচ্ছে না বা এটাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। এটার বিষয়টা আমরা বলছি সেটা হলো যে আমাদের একটা জিনিসই চাওয়া ছিল, সেটা হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থী যখন পড়াশোনা করবে, সে শিক্ষিত, এবং সে শিক্ষিত এটার শুধু রাষ্ট্রীয় আমরা একটা স্বীকৃতি চাই, যে রাষ্ট্র বলুক যে হ্যাঁ আমার যারা দাওরায়ে হাদিস বা তাকমিল ফিল হাদিস পড়েছে তারা কোন লেভেলের শিক্ষিত। রাষ্ট্র আমাকে আইন করে বলে দিয়েছে যে আমাদের এই বোর্ড থেকে যারা দাওরায়ে হাদিস পাশ করবে তারা MA সমমানের শিক্ষিত। কাজেই আমার যেই চাহিদাটা ছিল, চাওয়াটা ছিল, সেটা পূর্ণ হয়ে গেছে। এই সনদ দিয়ে আমার কোনো চাকরি করা অথবা ফার্দার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অধিকতর আরও উচ্চমানের পড়াশোনা করা, কোনোটাই আমার উদ্দেশ্য ছিল না। আচ্ছা, আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই স্বীকৃতির আগ পর্যন্ত আমরা এত পড়াশোনা করার পরেও রাষ্ট্রের বিবেচনায় আমরা অশিক্ষিত ছিলাম। আচ্ছা, এখন কি সেই বিবেচনাটা বিশেষ করে শিক্ষার হারে কি যুক্ত হয়েছে? হ্যাঁ, শিক্ষার হারে এখন যুক্ত হতে বাধ্য। আমরা শুধু এই জায়গায়, এখন যদি সরকারি বাংলাদেশে আইন হয় যে মিনিমাম যে কোনো একটা কাজের জন্য আপনাকে MA পাস হওয়া লাগবে কমপক্ষে, অথবা MA পাস হলে চলবে, এরকম যদি কোনো আইন বা যে কোনো ধারা, যে কোনো নীতিমালা যদি কোথাও থাকে, হতে পারে যেরকম যে সংসদে ইলেকশন করার জন্য আপনাকে MA পাস করতে হবে, তাহলে আমার দাওরায়ে হাদিসের একজন আলেম সে এই সনদে পেশ করে সে বলতে পারবে যে হ্যাঁ আমার তো MA সনদ আছে। কাজে এই জায়গাটুকু আমাদের চাওয়ার ছিল। এবং এই সনদ দিয়ে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় যেখানে MA ইসলামিয়াত এবং আরবি এই দুটোর সমমান দেওয়া হয়েছে। আরবি এবং ইসলামিয়াতে MA করার পর যে সকল জায়গাগুলোতে এই সনদ এবং এই সার্টিফিকেট দিয়ে ভ্যালুয়েশন হয়, সেই জায়গাগুলোতে আমাদের দাওরায়ে হাদিসের সনদ দিয়ে অনেক জায়গায় চাকরি হয়, কাজ হয়।
আমরা শিক্ষা থেকে রাজনীতিতে চলে আসি, আপনি সময় দীর্ঘ হচ্ছে, সেটা হচ্ছে যে এই নির্বাচনের ব্যাপারে মানে বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান কি, এবং আমরা যতদূর দেখতে পাচ্ছি যে আপনি বিভিন্ন দলের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছেন, আপনি জামাত ইসলামের কার্যালয়েও গিয়েছেন। তো এইখানে আগামী নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর কি কোনো একটা ঐক্যের মঞ্চে আসার কোনো সুযোগ সম্ভাবনা আছে কিনা, বা আপনি দেখেন, এটা প্রথম দুটো কথা। এক নম্বর হলো বিগত এই আমলটায়, স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি নিগৃহীত ছিলাম আমরা ইসলামিক অঙ্গন। সেই জায়গাটা থেকে আমাদের সকলে মজলুম হওয়ার কারণে আমাদের মধ্যে এক ধরনের পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি সৃষ্টি হয়েছে। সেই জায়গাটা থেকে এটা বৃদ্ধি পেয়েছে। সেই জায়গাটা থেকেও আমাদের পরস্পরের সঙ্গে একটা যোগাযোগ এবং সম্পর্কের মাত্রা বৃদ্ধি পেয়েছে, প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয় হলো, যেহেতু আমাদের শাখাগত কিছু মতপার্থক্য থাকলেও মৌলিক কিছু পয়েন্টে আমরা সকলে একমত। তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমরা ইসলামী রাষ্ট্র দেখতে চাই, রাষ্ট্র ব্যবস্থা আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, অর্থাৎ আমরা যারা ইসলামী রাজনীতি করি। তো আমরা যারা এই পয়েন্টে একমত, অন্তত এটাকে সামনে রেখে আমরা বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, অনেক দিনের এই ইসলামী জনতার মানুষের স্বপ্ন যে এই সবগুলো দল যে কোনো আকারেই হোক, যে কোনোভাবেই হোক, ঐক্যবদ্ধ থাকুক, যেন তাদের সকলের পক্ষ থেকে যে কোনো জাতীয় প্রেক্ষাপটে বা জাতীয় যে কোনো নির্বাচন ইত্যাদির ক্ষেত্রে যেন একজন প্রতিনিধি ইসলামী জনতার পক্ষ থেকে এই ইসলামী রাষ্ট্রের যেই আপনি যে কথাটা বললেন, ইসলামী রাষ্ট্রের দিকে যেতে চান, জামাত ইসলামী কি এই জায়গাতে একমত হয়েছে যে ইসলামী রাষ্ট্রের দিকে, ইসলামী রাষ্ট্র গঠনের দিকে একটা ঐক্য করতে চায়? আমি ইসলামী রাষ্ট্র গঠনের যেই কথাটা বলেছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র চাই। এই কথাটা তো জামাত ইসলামেরও রাজনীতির মূল কথা, আমাদেরও মূল কথা। আমরা সকলেই যারাই ইসলামী রাজনীতি করি, ইসলামী রাজনীতির মূল কথাটাই হলো আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কাজে এই পয়েন্টে যারা আমরা একমত, আমাদের কথা হলো যে আমরা পর্যায়ক্রমে আমরা অন্তত নির্বাচন কেন্দ্রিক এক জায়গায় একটা প্ল্যাটফর্মে থাকি। এটা হলো আগামী নির্বাচন না, শুধু ভবিষ্যতের চিন্তা এটা। এরপরে কথা হলো যে আগামী নির্বাচনটা আসলে কিভাবে হবে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা কতটা জোটবদ্ধ হব, জোটের পরিধি কি পর্যন্ত হবে, বা আদৌ জোটবদ্ধ হব কিনা, এই প্রশ্নগুলোর সমাধান বা এই প্রশ্নগুলোর এই মুহূর্তে উত্তর হলো যে এখানে আমরা জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে কয়েকটা ধাপে আমরা চিন্তা করছি। প্রথম একটা ধাপ হলো যে আমরা ইতিমধ্যে বেশ কিছু নিবন্ধিত রাজনৈতিক দল সহ আমরা একটা সম্মিলিত একটা প্ল্যাটফর্ম আমাদের আছে, এটা সমমনা ইসলামী দলসমূহ। এখানে 3টা নিবন্ধিত দল আছে। এটাকে আরেকটু, এর পরিসরটাকে আরেকটু বৃদ্ধি করতে চাচ্ছি আমরা, বৃদ্ধি করে আমাদের মধ্যে ঐক্যটাকে আরেকটু সংহত করে এরপরে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই ওনাদের সঙ্গেও আমরা একটা ঐক্যের জায়গায় পৌঁছতে চাই। তারপরে সেকেন্ড স্টেপে গিয়ে আমরা জামাতে ইসলামী সহ, ইসলামী ফ্রন্ট সহ, তারপরে ওই যে যারা সুন্নিদের যে ইসলামিক ফ্রন্ট আছে, এই সবগুলোকে সহ আমরা ওই এক কথায় যারা যে ইসলামী রাষ্ট্র চাই, এই কথায় যারা একমত তারা সকলে একটা ছাতার নিচে আসতে চাই। এরপরে যেই কথাটা আসবে সেটা হলো যে বাংলাদেশের আগামী রাজনীতিতে, আগামী নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হবে। সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে বাংলাদেশে আসলে রাজনৈতিকভাবে মৌলিকভাবে বিভাজন করলে 3টা পক্ষ দাঁড়ায়। আমরা একটা পক্ষ যারা ইসলামী রাষ্ট্র চাই, আর একটা পক্ষ হলো যারা কোনোভাবেই রাজনীতিতে ইসলামকে সহ্য করতে চায় না, এইরকম একটা পক্ষ আছে। তো সেই পক্ষটা কিন্তু একেবারে খুব কম না। এই পক্ষকে এখনো সক্রিয় মনে করেন? এই মুহূর্তে তারা সক্রিয় না থাকলেও তারা ভ্যানিশ হয়ে যায়নি। হয়তো তারা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে তারা চাপের মুখে আছে, কিন্তু তাদের যে জনসমর্থন সেটাও কিন্তু 30 থেকে 35% মানুষ তাদের আছে, এবং তাদের আশ্রয়ে সকল ইসলাম বিরোধী শক্তিগুলো যারা নাকি চরম ইসলাম বিরোধী, সবাই নাম নিয়েই বলি, আওয়ামী লীগের আশ্রয়েই তারা বাংলাদেশে কাজ করে রাজনৈতিক অঙ্গনে। তো তারা এখন সকলে তাদের অস্তিত্বের সংকটে ভুগতেছে। আওয়ামী লীগের অস্তিত্ব উপর আঘাত মানেই হলো ইসলাম বিরোধী সকল রাজনৈতিক দলের অস্তিত্বের উপর আঘাত। এই জন্য তারা সকলেই
আওয়ামী লীগকে কেন্দ্র করে নামে হোক বেনামে হোক আগামী দিনে তারা আবার একটা সংঘবদ্ধ হয়ে নির্বাচনে ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পারে। যদি তৈরি করে তখন সেটা এটার আরেকটা পক্ষ হয়ে গেল। এর মাঝে একটা পক্ষ আছে যারা নিজেরা ইসলামী রাজনীতি করে না এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও বলে না, তবে তারা আবার ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকামীদের প্রতিহতও করে না, মাঝামাঝি একটা অবস্থায় থাকে। বিএনপির কথা আমরা একটা বিএনপির কথাই বলতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেই সময় বিবেচনাটা করতে হবে যে যদি আমরা ইসলামপন্থী এবং ইসলামপন্থীদের জন্য তুলনামূলক সহনীয় তারা যদি আমরা সম্পূর্ণরূপে অনেক বেশি মুখোমুখি অবস্থানে থাকি, সেই ক্ষেত্রে আমাদের সমর্থনগুলো বিভক্ত হয়ে চরম ইসলাম বিরোধী যে শক্তিটা তারা আবার ফিরে আসার একটা সুযোগ পেয়ে যেতে পারে। এই বিষয়টা আমরা অবশ্যই খুব গুরুত্বের সাথে মাথায় রাখতেছি। সেই জন্য এই মুহূর্তেই আমাদের এই কথা বলার সময় হয়নি যে আমরা কিভাবে আগামী নির্বাচনকে মোকাবেলা করব। আচ্ছা, নির্বাচন তো ছাত্র নেতৃবৃন্দ তারা জাতীয় নাগরিক কমিটি করেছে, সমন্বয়করা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের এই উদ্যোগ বা তারাও যে একটা রাজনৈতিক উদ্যোগের ভিতর দিয়ে আছেন, এটাকে আপনারা মূল্যায়ন করছেন কিভাবে? এটা যদি এটা ভালো হিসাবেই মূল্যায়ন করছি, মূল্যায়ন করার জায়গায় তারা কিন্তু তাদের অংশগ্রহণকারীরা কিন্তু সরকারেও আছে। হ্যাঁ, থাকুক। তো সেই ক্ষেত্রে সরকারের আপনার আশ্রয়ে থেকে রাজনৈতিক দল এই জিনিসটা আপনি সরকারের আশ্রয়ে থেকে রাজনৈতিক দল অতীতে অনেকগুলোই হয়েছে। হ্যাঁ, অতীতে হয়েছে। তো এবং সবাই যখন সরকারে থাকে তখন তারা সরকারের একটা অ্যাডভান্টেজ তারা নেয়, যে এটাকে খুব বেশি আপত্তিকর দৃষ্টিতে দেখার কোনো আমি প্রয়োজন মনে করি না। তারা যদি সুন্দর কোনো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে, মানুষের জনগণের আস্থা যদি তারা অর্জন করতে পারে, বিকল্প একটা ধারা যদি তারা গড়ে তুলতে পারে, মোস্ট ওয়েলকাম। সেক্ষেত্রে আমরা তাদের সাথেও কথা বলবো। আমাদের শুধু একটাই কথা, সেটা হলো বাংলাদেশের সমাজ ব্যবস্থা থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে ইসলামকে উৎখাত করার কোনো সুযোগ আমরা কাউকে দিব না। সেক্ষেত্রে আমাদের যেই ভূমিকা যখন রাখতে হয় আমরা সেই ভূমিকাটাই রাখবো ইনশাআল্লাহ। আমার লাস্ট প্রশ্ন একেবারে সেটা হচ্ছে যে আপনি নিজেও খেয়াল করেছেন যে এই পট পরিবর্তনের পরে, পট পরিবর্তনের বেশ কিছুদিন পরে প্রথমত হিন্দুদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে, বিভিন্ন আপনার বাসাবাড়িতে হামলা হয়েছে, এরকম হয়েছে। এর মধ্যে একটা প্রথম আলোরই একটা প্রতিবেদন আছে, 5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 1068 সংখ্যালঘুদের মানে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন তারপর আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হচ্ছে, বা বিভিন্ন জায়গায় কোনো মহিলা দাঁড়িয়ে আছেন, তাকে কেউ বিচার করছে পার্সোনালি। তো এই দৃশ্যগুলো নিয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে বা বাইরে কাউকে আমরা দেখছি এই বিশ্লেষণে যেতে, যে এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশ উগ্রপন্থীদের হাতে চলে গেছে, বা বাংলাদেশ আসলে তার যে লিবারেল জায়গা সেখানে নাই, সহনশীল জায়গায় নাই। আপনি কি মনে করেন এই কার্যক্রমগুলো বাইরের মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে না? আসলে কি মানে আপনি কিভাবে এই ঘটনাগুলোকে বিচার করেন? এই ঘটনাগুলো আমি মনে করি যতটা না ঘটনা ঘটছে তার চেয়ে বেশি প্রচার হচ্ছে। আচ্ছা, এটা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এই অভ্যুত্থান এবং বাংলাদেশের এই আগস্ট বিপ্লব বিরোধীরাই মূলত বাংলাদেশের বিরুদ্ধেই অপপ্রচারটা চালাচ্ছে। মাজারে হামলার ঘটনা 1-2 দিন ঘটেছে, তারপর এবং এটা স্থিমিত হয়ে গেছে। এটা অতি উৎসাহী কেউ কেউ করে থাকতে পারে, অথবা হতে পারে যারা এটাকে অপপ্রচার বেশি প্রচার করছে তাদেরই কারো কোনো ইন্ধন থাকতে পারে। সাধারণ মানুষকে উস্কে দিয়ে যে কোনো জায়গায় একটা গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া তো খুব বেশি বড় কোনো কঠিন কোনো কাজ না। কাজেই দেশের ইসলামপন্থী যারা দায়িত্বশীল মহল, আমরা কিন্তু সকলেই 1-2টা ঘটনার পরে আমরা সকলে সোচ্চার হয়েছি। আমরা বলেছি যে এই ঘটনা কোনোভাবেই এটা সহনীয়, এটা আমরা মেনে নেব না, এটা সমীচীন না। সঙ্গে সঙ্গে এই তৎপরতাটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কাজে আমি মনে করি বাংলাদেশ যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে যারা সরানোর চেষ্টা করেছে সেই চেষ্টাটা এখন তো কিছুটা বন্ধ হয়েছে, এবং বাংলাদেশ একটা সহনশীল মধ্যপন্থী একটা জায়গাতেই আছে। এর বিপরীত যারা বলতেছে তারাই মূলত বাংলাদেশকে ব্যর্থ এবং অকার্যকর করার একটা দুরভিসন্ধি থেকেই অপপ্রচারগুলো চালাচ্ছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এবং আপনি অনুমতি দিলে, যেহেতু আমি শেষ প্রশ্ন বলে ফেলেছি, সেটা হচ্ছে আপনি কি আগামী নির্বাচনে অংশ নেবেন? আমি ব্যক্তিগতভাবে এখন এই বিষয়ে ডিসাইড করিনি।
আচ্ছা, বাংলা ট্রিবিউনকে অনেকক্ষণ সময় দিয়েছেন আপনি আপনার ব্যস্ততার মধ্যে, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাকেও এবং আপনার বাংলা ট্রিবিউন এবং সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া।